This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঝে মধ্যে একটা দুটো ঘটনা না অনেক বড় একটা ঘটনার একটা প্রেক্ষাপট খুলে দিয়ে যায়। এরকমই দুটো ঘটনার কথা আগে আপনাদের বলি। এক, দীঘায় একটা মূর্তির ভেসে আসা, আর দুই, পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ো থেকে ধ্বজা নিয়ে চিলের উড়ে যাওয়া। দেখুন, দুটো ঘটনার সঙ্গে জগন্নাথ মন্দির জড়িত। এবার দুটো ঘটনাই এই যুগেও, বাংলাতে তো বটেই, ওড়িশাতেও হয়তো একটা হইচই ফেলে দিয়েছে। একদিকে বিশ্বাস, ভক্তি, আর অন্যদিকে ব্র্যান্ডিং। একটা অদ্ভুত লড়াই, মানে এই রকম দুটো বিষয়ের মধ্যে যে কখনো লড়াই লাগতে পারে এটাই তো কখনো ভাবা যায়নি। এবং এই দুইয়ের মাঝখানে আরেকটা জিনিস হয়েছে, ওড়িশার সঙ্গে বাংলার একটা ঠান্ডা লড়াই লেগে গেছে। এবার নির্দিষ্ট করে বললে ওড়িশার বিজেপি সরকারের সাথে বাংলার তৃণমূল সরকারের একটা ঠান্ডা স্নায়ুর লড়াই মনে হচ্ছে শুরু হয়ে গেছে। মূল জায়গাটা কোথায়? আবার সেই জায়গাটার কথাই বলতে হবে, বিশ্বাস, ভক্তি বনাম ব্র্যান্ডিং। এবার এই বিশ্বাস, ভক্তি, ব্র্যান্ডিং সব কিছু মিলেমিশে কোথায় একাকার হয়ে যায়, সেগুলো ওই বাণিজ্য, মার্কেটিং, ইকোনমিক্স, এই সমস্ত জায়গার কথা মাথায় এনে দেয়। এবার দেখুন, এই লড়াইয়ের গোটা বিষয়টায় ঢুকতে গেলে একেবারে গোড়ায়, মানে লড়াইয়ের গোড়ায়, মানে পুরীতে, সেখানে তো যেতেই হবে। যে পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম দুটো মিথ, যে দুটো এখনও মানুষজন প্রবলভাবে বিশ্বাস করেন, তার কথা মাথায় আনতে হবে। কী সে দুটো? এক, জগন্নাথ বলরাম সুভদ্রার প্রথম মূর্তি নির্মাণের জন্য দারু অর্থাৎ কাঠ ভেসে এসেছিল সমুদ্রে, তার থেকেই ওই মূর্তি তৈরি হয়। আর দ্বিতীয় মিথটা কি? ওই দারুব্রহ্ম বা মূর্তির প্রাণ আছে, কারণ তার মধ্যে ব্রহ্মবস্তু আছে। আর তাই নবকলেবর প্রতিষ্ঠার পর পুরনো কলেবর নিষ্প্রাণ হয়ে যায় বলে বিশ্বাস, এবং সেই জন্যেই তাকে সমাধিস্থ করা হয়। দেখুন, এটা তো ওই 2-10 বছরের ব্যাপার নয়, হাজার হাজার বছর ধরে পুরীর জগন্নাথ দেবকে নিয়ে এই মিথ শুধু বাঙালি না, গোটা দেশের মানুষ বিশ্বাস করে এসেছেন। তাই বাকি সব কিছুতে যাওয়ার আগে এই পুরী ঘুরে আসাটা কিন্তু আজ অত্যন্ত জরুরি। পুরী বাঙালির রথ দেখা আর কলা বেচার জায়গা। একদিকে জগন্নাথ দর্শন, অন্যদিকে সমুদ্রের নোনা হাওয়ায় সূর্যোদয় থেকে সূর্যাস্তের হাতছানি। সেই পুরী, যে পুরীতে জগন্নাথকে বলা হয় দারুব্রহ্ম। দারু অর্থাৎ কাঠের তৈরি মূর্তি, যে মূর্তি কিছু বছর পর পর বদল হয়। নতুন নিমকাঠ দিয়ে তৈরি হয় নবকলেবর। বাইরের কলেবর বদল হলেও অন্তরাত্মা একই থাকে। পুরনো অবয়ব থেকে ব্রহ্মবস্তু প্রতিষ্ঠা হয় নতুন কলেবরে। বিশ্বাস করা হয় ওই ব্রহ্মবস্তু মূর্তির প্রাণ বা আত্মা। কেউ বলেন ব্রহ্মবস্তু নাকি গৌতম বুদ্ধের দাঁত, আবার কারো বিশ্বাস ব্রহ্মবস্তু আসলে কৃষ্ণের দেহাবশেষ। লোকশ্রুতি, শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল দ্বারকায়, তারপর তার দেহাবশেষ ভাসতে ভাসতে চলে আসে পূর্ব ভারতের সমুদ্র তীরে। পুরাণ মতে সেখান থেকেই জন্ম নীলমাধবের, পুরীর জগন্নাথের। দেখুন, এই মিথ, বিশ্বাস বা ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে যদি আপনাকে প্রতিযোগিতায় নামতে হয়, তাহলে কি করতে হবে? মার্কেটিংয়ের ভাষায় পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, পাল্টা কৌশল। এবার এই যে একটা কাঠ ভেসে এসছে শোনা যাচ্ছে, একটা মূর্তি ভেসে এসছে শোনা যাচ্ছে দীঘায়, এটা জেনে বা শুনে কেউ কি বিশ্বাস করতে শুরু করবেন যে যাদের কাজ এই পাল্টা স্ট্র্যাটেজি তৈরি, তাদের কাজটা কি স্বয়ং জগন্নাথ দেব একটু সহজ করে দিলেন? দেখুন, দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূল নেতারা কিন্তু মনে করছেন তাই হয়েছে। দেবাংশুর মনে হচ্ছে জগন্নাথ দেব স্বয়ং দীঘায় শিফট করেছেন পুরীর থেকে।
এবার কোথা থেকে দীঘায় এলেন না, সেটা অবশ্য তিনি পরিষ্কার করে বলেননি, কিন্তু দীঘার সমুদ্র তীরে ওই জগন্নাথ মূর্তিটা পাওয়া যাওয়ার পর এবং ওদিকে পুরীর মন্দির থেকে ধ্বজা নিয়ে চিলের উড়ে যাওয়ার ঘটনাটাও এই একই সঙ্গে এখন নতুন করে চারপাশে ঘুরতে থাকার পর কোথাও গিয়ে মনে হচ্ছে এই দুটো ঘটনাকে দেবাংশু এক করে নিয়েছেন। এবার এটাকে যদি সহজ সরল ভাষায় বলতে চান তাহলে ব্যাপারটা আপনাকে ধরতে হবে এরকম, জগন্নাথ দেব স্বয়ং পুরীর থেকে পাড়ি দিয়েছেন দীঘায় এবং তারই ইঙ্গিতবাহী হিসেবে ওই যেটা খুব কখনো হয় না, একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে করা হয়, ঠিক সেরকমই জগন্নাথ দেবের ওই পুরীর মন্দিরের ধ্বজাটা তার আগে চিল উড়িয়ে নিয়ে গেছে। এবার চিল কোন দিকে গেছে এটা কেউ ট্র্যাক করেছেন কি না এটা আমরা জানি না, কিন্তু সেটা দীঘার দিকে কেউ যদি আসার কথা মনে মনে ভেবে নেন তাহলে সেটাও অবশ্য তারই ব্যাপার, কিন্তু সেটা হবে না এটাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। রবিবার ছুটির দিন, কিন্তু ছুটি কাটাতে পারেননি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। বামেরা যখন ব্রিগেডে ব্যস্ত, বিজেপি যখন মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগে শাসককে চাপে ফেলতে রণকৌশল তৈরিতে ব্যস্ত, তখন শাসক দলের তরুণ তুর্কি দেবাংশুর ফেসবুক পোস্ট ভেসে উঠল। দেবাংশু লিখলেন, এ ইঙ্গিত অলৌকিক। প্রথমে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়া থেকে ধ্বজা খুলে নিয়ে চিলের প্রদক্ষিণ করা এবং আজ দীঘার সমুদ্রে এই কাঠের মূর্তিটি আপনা হতে ভেসে আসা। নিশ্চিত আমার আপনার জন্মভূমিতে এই বাংলার পুণ্য মাটিতে সচ্চিদানন্দ পরম ব্রহ্ম উপস্থিত হয়েছেন, প্রভু এসে গিয়েছেন। লেখার নিচে দীঘার জগন্নাথ মন্দির আর একটি জগন্নাথ বিগ্রহের ছবি, যে ছবির ওপরে লেখা আমি এসে গিয়েছি। দেবাংশু ভট্টাচার্য এই লেখা এবং ছবি পোস্ট করার অনুপ্রেরণা পেয়েছেন দীঘার সমুদ্র তীর থেকে। রবিবার দীঘার মাইতি ঘাটে ভেসে আসে জগন্নাথ মূর্তি। ঘাট সংস্কারের কাজে ব্যস্ত মিস্ত্রিরা সেটা প্রথমে দেখেন। মূর্তি ঘিরে শোরগোল পড়ে যায় সৈকত শহরে। কোথা থেকে এলো মূর্তি, এই উত্তর খুঁজে বের করার আগেই পোস্ট ভাসিয়ে দেন দেবাংশুর মতো তৃণমূল নেতা, যে পোস্টের সারমর্ম একটাই, জগন্নাথ দেব নিজের ইচ্ছায় দীঘায় এসে গেছেন। কি মনে হচ্ছে জানেন তো, এটাও যেন সেই এক ফুল দো মালির মতো ব্যাপার হতে চলেছে। তাকে নিজে এরকম টানাটানি লেগে যাবে এটা সম্ভবত জগন্নাথ দেবও কোনোদিন ভাবতে পারেননি। অবশ্য দেবা না জনন্তী কুত মনুষ্য এটা বলার মতো জায়গা আর নেই, তার কারণ যেটা ভগবান জানতে পারেন না, ঈশ্বর জানতে পারেন না, সেটা অনেক সময় রাজনীতিকরা জেনে যান, এটা আমরা অন্তত জেনে গেছি। দেখুন, সমুদ্র, মন্দির, সরকারি উদ্যোগ বা পৃষ্ঠপোষকতা, এটা তো বাংলা উড়িষ্যা দুটো রাজ্যেই রয়েছে, আর তার সঙ্গে কি রয়েছে, বাণিজ্য সম্ভাবনা। এখানের ক্ষেত্রে, এই দীঘার ক্ষেত্রে খামতি শুধু একটা জিনিসেরই, দেব মাহাত্ম্য বা অলৌকিকতার। তারই কি জোরদার খোঁজ চলছে এই রাজ্যে। দেখুন, যদি জগন্নাথ দেব এখানে চলেও আসেন তাহলেও তো কোনো একটা না একটা জায়গা থেকে এসছেন নিশ্চয়ই। এবার কোথা থেকে, আমরা ধরে নিচ্ছি যে কোথাও গিয়ে তিনি পুরীর থেকেই এলেন। এবার পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দেখতে দীঘার জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘাতেও জগন্নাথের সেবা হবে, একই রকম রথ হবে, সব কিছু একরকম। তখন মিথের দিক থেকেই দীঘা কি করে পিছিয়ে থাকে বলুন তো। তাই মাইতিহাটে জগন্নাথ বিগ্রহ ভেসে এসছে, এটা শুনেই সম্ভবত দেবাংশু আর সবুর করতে পারেননি। পুরীর থেকে জগন্নাথ দেব স্বেচ্ছায় দীঘায় এসছেন এরকম একটা ধারণা তিনি তৈরি করে দিলেন মোটামুটি। এবার হয়তো তার মাথার মধ্যে ওই গোটা বিষয়টা, আসলে নিজেদের জায়গা সম্পর্কে মানুষের একটা আবেগ থাকে তো, নিজের রাজ্যের জিনিস, তারপর সেটা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর একটা অত্যন্ত প্রিয় প্রজেক্ট, সেই জায়গাটার যত বেশি গৌরব বৃদ্ধি হবে সেটাই তো দেবাংশুর কাছে কাম্য হবে, তাই না? ফলে এই গোটা বিষয়টা দুয়ে দুয়ে চার করতে তার 1 মিনিটও লাগেনি। এবার মুশকিল হচ্ছে কি, তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি কিন্তু এটাতে কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। তারা হয়তো ভেবেছে যে একটু গোটা বিষয়টাকে যেভাবে মেলাচ্ছে তাতে কোথাও গিয়ে বিজেপি পরিচালিত বিজেপি শাসনাধীন এই ওড়িশা গৌরব হয়তো ক্ষুণ্ণ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিতে যাচ্ছে তৃণমূল। আর গৌরব যদি নিয়ে আসা যায়, এরকম অলৌকিক গৌরব, তাহলে তো তৃণমূলকে আর পায় কে,
সামনেই ভোট, তাই দেরি না করে বিজেপি নেতারা পাল্টা প্রচার শুরু করে দিয়েছেন। ওই দীঘার সমুদ্রে ভেসে আসা মূর্তিটা যে আসলে স্থানীয় একটা মন্দিরের পুরনো মূর্তি, সেটা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন বিজেপির তরুণ জ্যোতি তেওয়ারি। মানে বুঝতে পারছেন, পোস্ট পাল্টা পোস্ট। বিরাট পরিশ্রমের বিষয় তো, সবাইকে মাথা ঘামাতে হচ্ছে, খুঁজে পেতে বার করে পোস্টাতে হচ্ছে। কারণ কি? কারণ তো একটাই, বিনা যুদ্ধে কেউ কাউকে ধর্মের রাজনীতির এক কোণা জমি ছাড়তেও নারাজ। কারণ জমি হারানো মানে তো ভোট হারানোর সম্ভাবনা, আর নেতারা তো ওই একটা জিনিস কিছুতেই ত্যাগ করতে পারেন না। বাকি পৃথিবীর সব কিছু তারা ছেড়ে দেবেন শুধু ওই একটা জিনিসের জন্য। বা উল্টো দিক থেকে দেখলে ওই একটা জিনিস মানে ভোটের জন্য নেতারা সব করতে পারে। দুর্গাপূজার সময় রং করেছি, ঠাকুর রং করেছি। যখন খুঁটটা হয়েছে তখন আমরা কি করেছি, জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে, জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর ভাসিয়ে দিন। আজকে কল্পনা জানা দীঘা তিনি পর্দা ফাঁস করেছেন এবং এদের হিন্দুদের দেবদেবীকে নিয়ে মস্করা করা, এটা অন্য লোককে পারত না করতে। We are inaugurating just like Puri temple. It's a big one, the height is same, but area is vast. যজ্ঞ হবে, পুজো হবে, ঠাকুরের প্রতিস্থাপনা হবে 30 তারিখ সকালবেলায়। 30 তারিখে দ্বার উদ্ঘাটন হবে। এখন মানুষ দীঘাতে অনেক যায়। মন্দির নয়, ওরা একটা সাংস্কৃতিক কেন্দ্র। দেখুন, শালবনীতে জিন্দালদের কারখানা উদ্বোধনেও দীঘার মন্দির উদ্বোধনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এবার এটাতে কোনো অসুবিধা নেই, যে কোনো মঞ্চকে নিজের মতো ব্যবহার করতে পারাটাই তো রাজনীতিকদের মুনশিয়ানা। আর তাছাড়া রাজনীতির সাথে ধর্ম যদি হাত মিলিয়ে চলতে পারে, তাহলে শিল্পের মঞ্চেও তো ধর্ম থাকতে পারে। এবং সব থেকে বড় কথা, কোথাও গিয়ে এই ক্ষেত্রে ধর্ম কি একটা শিল্পের জায়গা খুলে দিতে পারে না? দেখুন, ধর্মের জায়গা, কিন্তু মুশকিল হচ্ছে ভারতের বহু জায়গাতে, ভারতে কেন গোটা বিশ্বের বহু প্রান্তে ধর্ম তো একটা শিল্প স্থাপন করে দেয়। পর্যটন শিল্প, ধর্মকে কেন্দ্র করে পর্যটন মানে সেটা প্রসারিত হওয়া, এটা তো খুব কমন ঘটনা। এক্ষেত্রেও তো তাই হতে পারে। একবার খেয়াল করে দেখুন তো, এবার যে মহাকুম্ভ হলো এলাহাবাদে, সেখানে সেই কুম্ভকে কেন্দ্র করে কত কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, বাণিজ্য হয়েছে। এই যে রাম মন্দির তৈরি হয়েছে, সেখানে রাম মন্দিরকে কেন্দ্র করে চারপাশে যে একটা বিরাট অর্থনৈতিক পরিবর্তন এসে গেছে, একটা পর্যটন স্থল হিসেবে সেটা অনেক প্রসিদ্ধি লাভ করেছে। উড়িয়ে দেওয়া যাচ্ছে, দেশ বিদেশ থেকে লোকজন আসছে, একদম পুরো এয়ারপোর্ট তৈরির ব্যবস্থা করতে হচ্ছে। ভাবা যায়? ঠিক সেই রকম করেই কোথাও যে দীঘার এই জগন্নাথ মন্দির, দীঘা এমনিতে বাঙালির খুব প্রিয়, ওই দীপুদার একটা, কিন্তু এই দীপুদার দুজনের মধ্যে যে একটুখানি কোথাও গিয়ে রেষারেষি হয়ে যেতে পারে, এবং তাতে বাঙালি যে কোথাও নিজের রাজ্যের মধ্যেই একটা স্বতঃস্ফূর্ত আনন্দ লাভ এবং একসাথে কোথাও গিয়ে পুণ্য লাভের কথা ভেবে এই দীঘার মন্দিরে বেশি করে ভিড় জমাতে পারেন, এই সম্ভাবনাও কি একেবারেই নেই? অন্তত এই টানাটানিতে একটু কৌতূহলের বসে হলেও তো মানুষজন আসতে পারে। তাদের তো আবার দীঘার পর্যটন একটা, ওটা পর্যটন কেন্দ্র, একটা পর্যটন শিল্প আছে, কিন্তু সেটা যে আরও বহুগুণে ফুলে পেঁপে উঠবে না তার গ্যারান্টি দেওয়া যায়। কিন্তু মুশকিল কি জানেন, এই শিল্প সম্ভাবনায় বিরোধীরা অন্তত সন্তুষ্ট হতে পারছেন না। তারা বলছেন মানুষের করের টাকায় রাজ্য সরকারের প্রচারের মন্দির তৈরি হচ্ছে দীঘায়, তাই শুভেন্দু অধিকারী এটাকে মন্দির বলতেই নারাজ। কাগজপত্র উল্লেখ করে তিনি যুক্তি দিচ্ছেন তো ওটা একটা চ্যারিটেবল ট্রাস্ট। দেখুন, এটা তো তর্কের খাতিরে ধরে নিতে হবে যে তিনি ঠিক বলছেন। সরকার কোনো মন্দির বানাতে পারে না, তাই জন্য ওখানে যে মন্দিরটা তৈরি হয়েছে সেটাকে একটা ওরকম ট্রাস্টের রূপ দেওয়া হয়েছে। সাংস্কৃতিক একটা ধর্মীয় সংস্কৃতি হলেও সেটাকে একটা সাংস্কৃতিক স্থলের একটা রূপ দেওয়া হয়েছে, আইন বাঁচানো আর কি। কিন্তু এই জায়গাটাতেই মনে হচ্ছে কি জানেন তো, এটা কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর প্রচারের উদ্দেশ্য আরও গভীর। তার প্রমাণ করতেই হবে যে এখানে সেই মাহাত্ম্যটা নেই, এখানে ভক্তিটা নেই। মানে
কোথাও গিয়ে এইখানে ভক্তি আছে, এখানে মাহাত্ম্য আছে, এটাও যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে তো এই মন্দির প্রতিষ্ঠার গুরুত্বটা এবং তার ফলটা বহুগুণে বেশি পেয়ে যাবে তৃণমূল। সেই জন্যেই তিনি গোটা বিষয়টাকে ওই দুধ কা দুধ পানি কা পানি করার চেষ্টা করছেন। পুরীতে জগন্নাথ দর্শনে যে পুণ্য অর্জন হয় বলে ওই তীর্থযাত্রীদের বিশ্বাস, সেই পুণ্যের ফল যে দীঘায় মিলবে না, এটা প্রমাণ করা যদি বিরোধী দল নেতার উদ্দেশ্য হয়, নিঃসন্দেহে তৃণমূলের কৌশল তার উল্টোটা। পুরীর মন্দির যতই চার ধামের এক ধাম হোক, যতই যুগ যুগ ধরে মানুষের ভক্তির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পাক, নবনির্মিত দীঘার মন্দির যে পিছিয়ে নেই, এটা নিশ্চয়ই তৃণমূল প্রচার করবে। এবার মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসবে, তত সেই প্রচার বাড়বে, হয়তো আরও অনেক কিছুই ঘটতে পারে। এবার দেখুন, গোটা বিষয়ের মধ্যে কখন কি অলৌকিক, তো অলৌকিকভাবেই ঘটে না, সেগুলো নিয়ে তো আগে ভাগে কিছু বলা যায় না। এবার এই মাসের শেষে দীঘায় জগন্নাথ মন্দিরের ফিতে কাটা হবে। তার আগে এই ভেসে আসা মূর্তিটা, যতই ধরে নিচ্ছি শুভেন্দু অধিকারীর কথাই ঠিক, স্থানীয় মন্দিরে, কিন্তু জগন্নাথ যে আবার দীঘাতেই ফিরে এসছেন, অন্তত তার একটা ইঙ্গিত দিয়েছেন, এই প্রচারের তো একটা জায়গা খুলে গেছে, তাই না? এবার এটা আসল কারণ, সেটাও আপনারা বুঝতে পারছেন। কিন্তু এই যে আসল কারণটা, এটা আমরা গোল গোল দেখছি। এখানে একটা মন্দির হলো, ওড়িশাকে টেক্কা দেওয়া হলো, রাজ্যের গৌরব বৃদ্ধি হলো, এখানে পর্যটন শিল্পের বিকাশ হলো, এরকম অনেক কিছু আমরা সোজাসাপটা ভেবে নিলাম আর কি। কিন্তু এর বাইরেও তো একটা জিনিস থাকতে পারে, হতেই পারে এই মন্দির আসলে কিছু ক্ষতে প্রলোভ দেওয়ার মলম, যে ক্ষতগুলোর মধ্যে এই মুহূর্তে সব থেকে বিষাক্ত মুর্শিদাবাদের ঘা, যে ঘা তৈরি হয়েছে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন থেকে, যেখানে সেই আইন ক্রমশ হিংসাশ্রয়ী রূপ নিয়েছিল বলে আমরা দেখেছি, যে ঘা তৃণমূলের সংখ্যালঘু তোষণের ফল বলে বিজেপি বলছে। এবার সেই ঘা শুকোতে তৃণমূল যদি দীঘার জগন্নাথ মন্দিরকে প্রলেপ হিসেবে ব্যবহার করবে বলে ভাবে, তাহলে তো মুর্শিদাবাদের ক্ষত এখনও কতটা দগদগে, সেটাও খোঁজখবর করতে হয়। আর সেজন্যে কিছু কথা তো বলতেই হয়, যে কথাগুলো আপনারা জানেন, এই রকম পরিস্থিতিতে অন্তত না বললেই নয়। দেখুন, পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে ত্রিমূর্তি আর সুদর্শন চক্র দর্শন করেননি এরকম বাঙালি বিরল। আচ্ছা, একই কাঠ দিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের মতো অবিকল মূর্তি তৈরি করে যদি অন্য কোথাও স্থাপন করা হয়, তাহলে মানুষ কি সেই মূর্তি দর্শন করবে? কৌতূহলী দর্শন হলেও অবশ্য ভক্তি দর্শন কতটা হবে সেটা নিয়ে সংশয় থাকতে পারে। কেন বলছি কারণ আকার প্রকার এক হলেও সব কলেবরিত জগন্নাথ দেব নয়। বিশ্বাস কি বলে, তাই না? বিশ্বাস তো অন্য কথা বলে। বিশ্বাস বলে মূর্তির ভেতরে ব্রহ্ম বস্তু থাকতে হয়, সেটাই আসল ঈশ্বর। দারু বা কাঠ আর ব্রহ্ম, এটা মিলিয়েই তো দারু ব্রহ্ম। এবার ব্রহ্ম কি? অদ্বৈত বেদান্ত কি বলে জানেন? ওই বলে সো অহম, আমি সেই। আমাদের শরীরের মধ্যে যে আত্মা, সেটাই তো ব্রহ্ম। সেটাই যদি ব্রহ্মের ডেফিনেশন হয়, সংজ্ঞা হয়, তাহলে সেই সংজ্ঞা অনুযায়ী রক্ত মাংসের কয়েকশো ব্রহ্ম তো গতকাল দুপুর থেকে রাত গঙ্গায় ভাসলেন। মালদার মানিকচক থেকে ভেসে ভেসে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ফিরলেন। এবার মুর্শিদাবাদে এই ওয়াক অফ আগ্রাসন শুরুর পর প্রাণ বাঁচাতে তো তারা ভিটেমাটি ছেড়ে পালিয়েছিলেন। ঠাঁই হয়েছিল এই মালদার পারলালপুর গ্রামের হাই স্কুলে। মন্ত্রী ফিরহাদ হাকিম গত সোমবার ক্যামেরার সামনে কি বলেছিলেন আপনাদের মনে আছে? বলেছিলেন, বাংলার মানুষ বাংলার এক জায়গার থেকে তো আরেকটা জায়গায় যেতেই পারেন, গেছেন, বাংলা সুরক্ষিত আছে। এটা শুনে কোথাও আপনাদের ওই ঠাকুর রামকৃষ্ণের কথাটা মনে পড়েনি? তিনি কি বলেছিলেন মনে আছে? জন্ম মৃত্যু সবই হচ্ছে এক ঘর থেকে আর এক ঘরে যাওয়া। কলকাতার মেয়রের গলায় তো অবিকল সেই সুর। তবে সবটা বোধহয় ঠিক ছিল না, নাহলে এই মানুষগুলোকে ফেরানোর ব্যবস্থা হলো কেন বলুন তো? তারা বেশিরভাগ মানুষই
আতঙ্কিত হয়ে তারা গেছিল। কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। আজকে তারা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু ফিরে এসছে। ওখানে রিলিফ সেন্টার এমনি আছে, আর যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে। ওখানে খাওয়ার জন্য মাস কিচেন সেটা আছে অলরেডি। রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে, আমাদের এন্ডের থেকে যেটা যার বাড়ি ড্যামেজ হচ্ছে তাকে 10,000 টাকা করে দেওয়া হবে। এখানে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু লাস্ট 7 days এখানে কোনো ঘটনা ঘটেনি। ওখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে, প্যারামিলিটারি ক্যাম্প আছে, পুলিশ পিকেট আছে, ফুড পেট্রোলিং আছে, মোবাইল পার্টি আছে, কোনো সমস্যা হবে না। আমরা আছি, দেখছি। তারা সম্পূর্ণ মানুষই ফিরে এসছে এবং পাল্লালপুরে যে ক্যাম্প সেখানে কিন্তু তালা পড়ে গেছে। এটা বিজেপি নেতারা করেছিল, তাদেরকে অনেককেই ভুল বুঝিয়ে নিয়ে গেছিলো, অনেকেই আতঙ্কিত হয়ে গেছিলো। বিজেপি নেতারা তাদের সেই সুযোগটা নিয়ে তারা কিন্তু রাজনীতি করছিল। সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে। আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মালদার ডিএমকে এবং মুর্শিদাবাদের ডিএমকে যেন তেন প্রকারে বাই হুক অ্যান্ড ক্রুক এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে হবে। অথচ এদের বাড়িটাই নেই, বাড়িটা পুড়ে গেছে, না ভেঙে ফেলা হয়েছে, বাড়িটাই নেই। এরা থাকবে এটা কোথায় সেটা তো বলুন। মুখ্যমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলেছেন ভালো কথা, কিন্তু এনারা থাকবেন কীভাবে, কোথায়? দেখুন, বিধায়ক আমিরুল ইসলাম আর পুলিশ সুপার আনন্দ রায় দুজনের বক্তব্য রাখলেন, আপনাদের শোনালাম। বিধায়ক বললেন 7 দিন কোনো ঘটনা ঘটেনি, অতএব পরিস্থিতি স্বাভাবিক। আর পুলিশ সুপার তিনি কি বললেন? তিনি বললেন একদম ফিরিস্তি দিয়ে বললেন কি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশ্ন তো একটাই, পরিস্থিতি স্বাভাবিক হলে এই যে বিরাট নিরাপত্তার ব্যবস্থা সেটাই করতে হতো। সুকান্ত মজুমদার যা দাবি করলেন সেরকম নির্দেশের খবর বিশ্বাস করুন আমাদের জানা নেই যে মুখ্যমন্ত্রী বলেছেন, জোর করেছেন, এইরকম আমরা জানি না। তবে এই ঘরে ফেরানোর যে একটা প্রশাসনিক তৎপরতা রয়েছে সেটা অবশ্য অস্বীকার করার উপায় নেই। এই পার্লালপুর হাই স্কুলের ক্যাম্পে ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, রাজ্যপালের পা পড়েছে। এবার এই ক্যাম্প যতদিন থাকতো আরও কে যে যাতায়াত করতেন তারও তো ঠিক নেই। এদিকে দীঘায় মন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে, বেশি দিন যদি ক্যাম্প থাকলে বলা তো যায় না, ওই কোনো বিদেশি অতিথি যদি আসেন তিনি হয়তো দীঘার বদলে মালদাকে বেছে নিলেন। তবে সেই অস্বস্তিত্ব আর আপাতত সুযোগ নেই, শুনতেই পেলেন ওই ক্যাম্প উঠে গেছে। বিধায়ক আমিরুল ইসলাম এক রাশ স্বস্তি নিয়েই তো জানালেন সে কথা। শুধু তাই নয়, আরও একটা তথ্য তিনি দিয়েছে, এই ক্যাম্পটা নাকি রাজনীতি করার জন্য বিজেপি তৈরি করেছিল। ভেবে দেখেছেন একবার? এইটা বলেই কি বড় সর্বনাশ করে বসে আছেন তিনি। যারা প্রাণের দায়ে ঘর ছাড়া হয়েছিলেন, প্রশাসন তার মানে তাদের থাকার জন্য একটা অস্থায়ী বন্দোবস্তও করতে পারেনি। বিধায়ক যা বললেন তাতে তো এই মানে দাঁড়ায়, করেছে কারা? না বিজেপি। মানে আক্রান্তদের পাশে দাঁড়ানোর কৃতিত্বটা তিনি পুরোপুরি বিজেপিকে দিয়ে দিলেন। এটা শোনার পর তার নিজেরই হয়তো মনে হবে বলার পর যে সত্যিই তো এটা কি করেছি। দেখুন, সিপিআইএমের কোনো নেতাকে যদি প্রশ্ন করেন না, তিনি এক্ষেত্রে নির্ঘাত বলবেন এটা ওই বিজেপি আর তৃণমূলের মধ্যে দেওয়া নেওয়ার আঁতাত। সে যাই হোক, রাজনীতি যেভাবেই ভাবুক, এই ত্রাণ শিবির না হয় বিজেপির রাজনীতি হলো, কিন্তু বেদবোনা গ্রামে প্রশাসন কি রাজধর্ম পালন করতে পেরেছে? ঘরে যারা ফিরেছেন তারা ঘরে ফিরে কি দেখলেন প্রশাসন কিচ্ছু করেনি। ভাঙা ঘর দুয়ার, লুট হয়ে যাওয়ার বাড়ি, যেরকম ছিল সেরকমই রয়েছে। ভাবুন তো, বিনা দোষে তাদের উন্মত্ত হিংসার শিকার হতে হয়েছে, আর সর্বস্ব লুটের ক্ষতিপূরণ হিসেবে ওই বাড়ি বাড়ি গিয়ে 10,000 টাকা ধরিয়ে দেবে সরকার। পুলিশ সুপার তো সেটাই বলেছেন। ব্যাস 10,000 টাকার কার্পেটের তলায় যাবতীয় ধুলো চালানো হয়ে যাবে। ব্যাপারটা কি এরকমই? ধীরে ধীরে পরিস্থিতি থিতিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তাতেই সবাই সব কিছু ভুলে যাবে। দেখুন, বিজেপির বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলার অভিযোগ মাঝে মধ্যেই ওঠে, খেয়াল করে দেখবেন। এক্ষেত্রে বিজেপি কিন্তু পাল্টা অভিযোগ করতেই পারে। শামশেরগঞ্জের ওই 10 দিনের টাটকা ইতিহাস, সেটাও কি মুছে ফেলার চেষ্টা হচ্ছে না? একটু ভিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি।
করেছে কি যাও বাড়ি যাও, বাড়ি চলো, বাড়ি চলো। আমরা বাড়ি যাবো না, যাবো না, বাড়ি গেলে আমাদের বিএসএফ ক্যাম্প না দিলে আমরা বাড়ি যাবো না। লোক বলছে আমাকে পুলিশ ভিডিও খুবই চাপ দিচ্ছে, আমরা এখান থেকে চলে যাবো। হিংসার আগুন ঘরছাড়া করেছিল তাঁদের। জীবন বাঁচাতে নদী পেরিয়ে পাশের জেলায় ঠাঁই নিয়েছিলেন শামশেরগঞ্জের বেদবোনার বাসিন্দারা। রবিবার ঘরছাড়া 8টি পরিবারকে মালদার পারলালপুর ক্যাম্প থেকে ফিরিয়ে আনে পুলিশ। আমরা নিজের ইচ্ছায় বাড়ি ফিরে নিয়ে আমাদের ওখান থেকে বলছে বাড়ি ভালো আছে, ওখানে সব পরিস্থিতি ভালো আছে, বাড়ি যান, ভালো থাকবেন। একটু ভিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি, অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। আমরা বলছি বাড়ি আমরা ফিরবো না, আমাদেরকে যদি বাড়ি ফিরতে হতো এখানেই আমাদেরকে মেরে ফেলে। বলছে কি আমরা তো বলেছি আমাদের বাড়ি ঘর তো নাই, আমরা কি করে যাব, কোথায় থাকবো? তো বলছে নিজের বাড়ি যাও, নিজের বাড়ি যেয়ে কোনো ব্যবস্থা হবে, এখানে থেকে কোনো ব্যবস্থা হবে না। পুলিশ কি বলছিল? বাড়ি আসতে বলছে, বাড়ি চলো, বাড়ি চলো। মানে বাড়ির চাপ দিচ্ছে? হ্যাঁ, বাড়ি চাপ দিচ্ছে খালি। সব দিব ফিরিয়ে, যেটা হয়েছে আমাকে মেরে কেটে খেয়ে নেবেন, মেরে ফেলে দেবেন, দিয়ে নিয়ে যাবেন আপনাকে। আমরা কি করে খাবো এখানে? আমরা সব দিব সব আমরা নিব না, আমরা বিএসএফ ক্যাম্প চাই। আমরা কি গ্রামের লোক বলছে আমাকে পুলিশ ভিডিও খুবই চাপ দিচ্ছে, আমরা এখান থেকে চলে যাবো। হাত পা ধরে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের লোক, তোমরা থাকতে পারবে না। না, পোড়া ঘর, চারিদিকে ছড়িয়ে হিংসার ক্ষত। এতদিনের চেনা বাসাটাই কেমন যেন অচেনা, মনে ভয়। বাড়ি থেকে টাকা গয়না লুট হয়ে গিয়েছে, দিকে দিকে তাণ্ডবের চিহ্ন এখনো রয়ে গিয়েছে। বাড়ি ঘরে কিছু আস্ত নেই, জামা কাপড় খাদ্য সামগ্রী সব উল্টে পাল্টে ফেলা। একদমই। এই আরেকটা ছবি দেখাবো, এই ঘরে যাবতীয় তাদের গয়না টাকা পয়সা সবই রাখা ছিল, সবই লুটপাট করে নিয়ে গিয়েছে। এই সেই আলমারির ভেতর সম্পূর্ণ খালি, সবই লুটপাট করে নিয়ে গেছে। স্বামী ছেলে নিয়ে ঘর ছেড়ে পালিয়েছে, আমার ঘরে জিনিস এলোমেলো সব টাকা গয়না ছিল সব এলোমেলো করে লুট করে দিয়েছে। এদের নিয়ে পুরো চিন্তি, বাড়ি ফিরলাম তবুও ভয়, এখন কি করে রাত কাটাবো। ঘরছাড়া হয়েছিলেন তারা এসে পৌঁছলেন যারা মালদহের বৈষ্ণবনগর ক্যাম্পে চলে গিয়েছিলেন। আমি দেখাবো সেই বাড়ি, যে বাড়িতে সম্পূর্ণ তছনছ করে দেওয়া হয়, বাড়িতে সম্পূর্ণ অনেক কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাণ্ডবের পর রীতিমতো বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। হিংসার আগুনে ঘর পুড়েছে। রবিবার ক্ষোভের আগুন দেখলো বেদবোনা। 9 দিন পর বিধায়ক আমিরুল ইসলাম পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ওঠে গো ব্যাক স্লোগান। মৌলবাদীদের রক্তচক্ষু, চোখের সামনে ঘর জ্বলেছে, সবকিছু ছারখার হয়েছে। সপ্তাহ ঘুরলেও দুর্বিষহ স্মৃতি এখনো টাটকা। তার মধ্যেই বাড়ি ফেরা, তবে আনন্দ নয়, আতঙ্ককে সঙ্গী করে। ওই ধ্বংসস্তূপে বাস করা যায় বলুন তো? ধরে নিলাম প্রশাসন সম্পূর্ণ বাড়ি তৈরি করে দিল, সব নতুন করে কিনে দিল, কিন্তু মন থেকে ওই শয়ে উন্মত্ত মানুষের হামলার বিভীষিকা সেটা মুছে যাবে? জাফরাবাদের যে বাবা আর ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হলো, তারা আর ফিরে আসবেন? ওই অঞ্চলে স্বস্তির সঙ্গে, শান্তির সঙ্গে, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে আর বাস করা যাবে? কেন যাবে না? তৃণমূল সব জনপ্রতিনিধি তো সমস্যারে বলছেন সব ঠিক আছে, হামলা বহিরাগতরা চালিয়েছিল, এবার তারা না থাকলে এলাকায় আর কি অসুবিধা আছে? দেখুন, শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক এক ধাপ এগিয়ে তো অভিযোগ করেছিলেন যে বিএসএফ সীমান্ত শিথিল করে দিয়েছিল আর বাইরের লোক ঢুকে হামলা চালিয়ে গেছিল। আমরা জাতিহিংসার ফর্মুলাও শিখে নিয়েছি। জাতিহিংসা নাকি এক শ্রেণীর মানুষ বাইরের থেকে যারা এসে হামলা করে, হিংসা করে, তারপর চলে যায়। কিন্তু রাজ্য পুলিশের বিশেষ দল এই থিওরিটা কি মানছে না কেন বলুন তো? তারা তো মুর্শিদাবাদের ওই ওয়াক অফ আগ্রাসনের যাবতীয় ঘটনায় 277 জনকে গ্রেফতার করে বসে আছে। আর আমরা খোঁজ নিয়েছিলাম স্থানীয় প্রশাসনের কাছে, ওই তালিকায় না এখন পর্যন্ত কোনো বহিরাগতর উপস্থিতি আমরা অন্তত জানতে পারিনি।
বাংলাদেশে তো দূরের কথা, অন্য কোনো রাজ্যের বাসিন্দা এখানে এসে হিংসে করেছে, সন্ত্রাস চালিয়েছে, তদন্তে এমন তথ্য উঠে আসেনি। এগুলো সরকারি তথ্য। গ্রেফতার যাদের করা হয়েছে তাদের বাড়ি, ঘরদোরের ঠিকানা সব তো আদালতে পেশ হয়েছে, যে কেউ চেক করে দেখতে পারেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলুন তো? এটা উল্টো, বরং বিএসএফের চক্রান্ত আর বহিরাগত তত্ত্বের যে বিভিন্ন কথাগুলো, অভিযোগগুলো ছিল, সেই সংক্রান্ত কোনো নথি তো আদালতে পেশ হয়নি। তার মানে সবই মৌখিক দাবি। এই 277 জনের হিসেব নিকেশ পুরোটা দেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু আমরা ওই খুনের মূল পাণ্ডা সহ গ্রেপ্তার হওয়া 4 জনের যাবতীয় তথ্য আপনাদের দিচ্ছি স্যাম্পল হিসেবে। আপনারাই দেখে নিন তারা বহিরাগত না এলাকার মানুষ। এটা কোনো বহিরাগতদের কাজ, বহিরাগত যারা দুষ্কৃতী তারাই এটাকে অর্গানাইজ করেছে। থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে দূর দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। পরিকল্পিত মানে ষড়যন্ত্র হচ্ছে। মুর্শিদাবাদের হিংসায় বারবার বহিরাগত তত্ত্ব খাড়া করেছেন শাসক দলের নেতারা, কিন্তু বাস্তব সত্যটা কি তাই নিয়ে চর্চার মাঝেই ধুলিয়ানের জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় ধৃত জিয়াউল শেখ। জিয়াউল শেখ ওরফে চাচাই মূল চক্রী বলে দাবি পুলিশের। তাৎপর্যপূর্ণভাবে রবিবার পর্যন্ত যারা ধরা পড়েছেন সকলেই স্থানীয় বাসিন্দা। শামশেরগঞ্জ থানার শুলিতলার বাসিন্দা জিয়াউল। জোড়া খুনে ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে তার নাম। ঘটনার পর থেকে পলাতক ছিল। শনিবার রাতে অভিযান চালিয়ে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউলকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে জঙ্গিপুরে এনে আদালতে পেশ করা হয়। আমাদের মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে, বাড়ি শুলিতলা। শাসক দলের জনপ্রতিনিধিরা প্রথম থেকেই অশান্তির নেপথ্যে বহিরাগতরা বলে দাবি করলেও পুলিশি তদন্তে স্থানীয়ভাবে পাওয়া তথ্যেই জোর দেওয়া হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। জাফরাবাদে বাবা ছেলে খুনে এর আগে 3 জনকে গ্রেফতার করেছিল সিআইডি এসটিএফ এর অফিসারদের নিয়ে গড়া বিশেষ তদন্তকারী দল। জাফরাবাদে জোড়া খুনে প্রথমে কালু নাদাব ও দিলদার নাদাব নামে 2 ভাইকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি জাফরাবাদের পাশের গ্রাম ডিগ্রি এলাকায়। ধৃত আরেক চক্রী ইনজামুল হকের বাড়ি শুলিতলায়। অর্থাৎ বাবা ছেলে খুনে অভিযুক্তরা পাশের পাড়ারই ছেলে। খুনের নেপথ্যে নিছক ব্যক্তিগত আক্রোশ না অন্য কোনো কারণ তা তদন্ত সাপেক্ষ। তবে শাসক নেতাদের বহিরাগত তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলেছে একের পর এক স্থানীয় গ্রেফতারি। সব পুরোটাই স্থানীয়রাই করেছে। শামশেরগঞ্জে যারা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবে কারা ছিল, আশেপাশের গ্রামের লোক ছিল। কি চাপা দিতে বারবার বহিরাগত তত্ত্ব সামনে আনা? প্রশ্ন তুলেছেন মৌলবাদের হিংসায় সর্বস্ব হারানো এই মানুষগুলো। সত্যিই তো শামশেরগঞ্জে প্রত্যেক বছর আমরা ছবি দেখাই, সেখানে প্রত্যেক বছর ভাঙনের বলি হয় অসংখ্য মানুষ। ভাঙন ওই হিন্দু না মুসলিম কিচ্ছু দেখে না, জানেন তো। ধর্ম নির্বিচারে মানুষজনের বাড়ি ঘর জমি জওয়া সব নিয়ে নেয়, এত কিছু হারায়। তারপরেও নিজেরা নিজেদের হারানোর জন্য এরকম উদ্গ্রীব কেন? এটাই না কিছুতেই বুঝে উঠতে পারি না। দেখুন, হিংসায় বহিরাগতদের উপস্থিতির প্রমাণ এই তদন্তে তো পাওয়া যায়নি, তবে হিংসা করে বাইরে পালিয়ে যাওয়ার প্রমাণ মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই বলছে, মুর্শিদাবাদে হিংসায় 12 জনকে ওড়িশার ঝারসুগুড়া থেকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। তার মধ্যে 2 জন ওই জিয়াউল শেখের ছেলে। তারাও কি ওই জাফরাবাদে এই বাবা ছেলেকে খুনের সময় বাবার পাশেই ছিল? তদন্তে জানা যাবে। পুলিশ জানিয়েছে ওই হত্যার তদন্তের ঘটনায় জড়িত কাউকে ছাড়বে না। শুনলেন তো সুপ্রতিম সরকার কি বলছিলেন। এবার পুলিশ যাতে সবাই শাস্তি পায় তার ব্যবস্থা করতে পারবে তো? এই প্রশ্নটা কি বারবার চারপাশে ঘুরে ফুরে বেড়াচ্ছে। কেন জানেন? লোয়ার কোর্টে শাস্তি পাওয়ার পর হাইকোর্টে বেকসুর খালাস হয়ে যাওয়ার ঘটনা তো বহু কিছু আছে, যেমন কামদুনি কাণ্ডে হয়েছিল।
তাই কেউ আর কিছুতেই তারা না বিশ্বাস করে উঠতে পারেন না। হাইকোর্ট যেরকম জানিয়েছিল এই কামদুনিতে পুলিশের তরফে প্রমাণ সংগ্রহে ফাঁক ছিল, লোকে সন্দেহ করে, তাই জন্যে এসটিএফের প্রমাণ সংগ্রহের কোনো ফাঁক ঠাক থেকে যাবে না তো। দেখুন, এটা তো খুব পরিষ্কার, ওই কামদুনির সেখানকার মানুষজন দরিদ্র, তারা যদি ওরকম জাঁদরেল উকিল দিয়ে দিতে পারে, তাহলে জাফরাবাদের হামলাকারীরা যে জাঁদরেল উকিল পাবে না এরকম কোনো গ্যারান্টি তো নেই। আর পুলিশ যদি মনে করে যে আদালতে ওই ধরে হাজির করলেই আপাতত ক্ষোভের আগুনে জল ঢালা হয়ে যাবে, তাহলে অবশ্য অন্য ব্যাপার। কিন্তু জাফরাবাদে যেভাবে বাবা আর ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাহলে তো একটা জিনিস খুব পরিষ্কার, কাজটা বেশ কয়েকজনের, এবং তারা মানুষ খুন করতে জানে। রাগের মাথায় গণপিটুনি দেওয়া হলেও মাত্র কয়েক মিনিটের মধ্যে ওই দুজন স্বাস্থ্যকর মানুষকে একেবারে মেরে ফেলা সম্ভব নয়। কোথায় মারলে দ্রুত মরবে তা যারা মারছিল তারা তার মানে জানতো, রীতিমতো তার মানে প্রশিক্ষণ ছিল, এবং পুলিশি তদন্ত বলছে তারা সব ওই এলাকার মানুষ। তার মানে জাফরাবাদ আর আশেপাশের এলাকায় এমন কিছু মানুষ বাস করে যারা কয়েক মিনিটে দুজন মানুষকে পিটিয়ে লাশ করে দিতে পারে। তাদের ধরা আর শাস্তি দেওয়াটা শুধু ওই পরিবার নয়, গোটা সমাজের জন্য প্রয়োজন। ওই পরিবার কিন্তু খেয়াল করে দেখুন, রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণ নেয়নি। তৃণমূলের সাংসদ বিধায়করা ঘটনার 9 দিন পর তাদের বাড়িতে যাওয়ার সময় করে উঠতে পেরেছিলেন, কিন্তু পরিবার জানিয়ে দিয়েছিল ক্ষতিপূরণ চাই না। তার আগের দিন কংগ্রেসের প্রতিনিধি দলকেও তারা ফেরত পাঠিয়ে দেন। কেন ক্ষতিপূরণ চান না? ক্ষতিপূরণ নিলে রাজ্যকে ক্ষমা করে দেওয়া হয়, তারা রাজ্যকে ক্ষমা করতে চান না, এই জন্যেই কি ক্ষতিপূরণ নিলেন না? এর মানে কি জানেন? তার মানে রাজ্য তাদের কাছে অপরাধী, কারণ ভোট নিয়ে, ট্যাক্স নিয়েও রাজ্য তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। সংগ্রামপুরে বিস্মত খেয়ে 200 মানুষ মারা গেছিলেন, মনে আছে? ভয়াবহ একটা বিপর্যয় ছিল। সেই একই রকম বিষাক্ত তো একটা ঘটনা এই জাফরাবাদের এই 2 প্রতিভা শিল্পীর মৃত্যু, কারণ গোটা অঞ্চলটাই তার মানে মিশিয়ে গেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ জাফরাবাদ আর বেদবোনা গ্রামে গেছিলেন। জাফরাবাদে বাবা ছেলে খুন হয়েছেন, আর বেদবোনায় নৃশংস ধ্বংসলীলা চালানো হয়েছে। স্থানীয় মানুষরা সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ করেছেন, বিএসএফ চলে গেলে তাদের নাকি কচুকাটা করার হুমকি দেওয়া হচ্ছে, এখনও দেওয়া হচ্ছে। তারপরে খুনি হোক না হোক, খুন করার ইচ্ছে নিয়ে এখনও অনেক মানুষ ওই এলাকায় রয়েছেন। তাদের ঠেকানোর উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে তো? যদি ব্যবস্থা করা হবে তাহলে তারা হুমকি দিচ্ছেন কি করে? আর যদি ব্যবস্থা এখনও করা না গিয়ে থাকে, তাহলে এই মানুষগুলোকে জোর করে কেন প্রশাসন ফিরিয়ে নিয়ে গেল? ওই পরিস্থিতিতে পৌঁছানোর পর যদি এই রকম হুমকি পেতে হয়, তারা তো আতঙ্কেই মারা যাবে। এখান থেকে স্টার্টিং হয়েছিল। আমাদেরকে পালিয়ে যেতে হবে, বিএসএফ চলে গেলেই আমাদেরকে পালিয়ে যেতে হবে, উপায় নাই, আমাদের উপায় নাই। চলে গেলে আবার হুমকি দিচ্ছে, ওরা আবার মারবে, মারধর করবে। গতকালকে একজনকে অ্যারেস্ট করেছেন পুলিশ, তো পালাতে গিয়ে বলে যে শেষ করে দিব, আবার করবো, জীবিত রাখবো না দিয়ে। এমনকি পুলিশ কর্মী হাত ভেঙে গেছে, পুলিশ কর্মীর হাত ভেঙে গেছে ধরতে গিয়ে। বিএসএফ চলে গেলে তোদের কাটবো, কচু কাটা করবো। এর কারণটা কি? আপনাদের ভয় পাবেন না, পালাবেন না, পালালে পরে আরো ভয় দেখাবে। লড়বেন, বাপ ঠাকুরদার জমি আমরা ছাড়বো কেন? মাতৃভূমি ছেড়ে যাওয়া যাবে না, লড়াই করুন, আমরা সাথে আছি। পুলিশ চাপ দিয়েই বাড়ি পাঠাচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছে। মুখ্যমন্ত্রীর কথা মতো পুলিশ কাজ করছে, কিন্তু যদি এদের কারোর সাথে যদি কিছু হয়, কোনো বাড়িতে যদি কিছু হয়, এর জন্য দায়ী থাকবে হচ্ছে মুখ্যমন্ত্রী। একটা মৃত্যু হলে এরপরে বা কারো গায়ে হাত পড়লে তার জন্য যে দায়ী থাকবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঘর ছাড়া লোকগুলোকে বাসে তুলবো, এখান থেকে সোজা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসিয়ে দেবো। একজন এসডিপিওর বন্দুক ছিনতাই হয়ে যাচ্ছে, কেন? কারণ সেই বন্দুক চালানোর ক্ষমতা তাকে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এদের উপর গুলি চালানো যাবে না। সেদিন যদি এসডিপিও থেকে শুরু করে অন্যরা তারা যদি ফায়ার করতেন,
তাহলে পরে এত বড় দুটো মানুষের জীবন যেত না। প্রতিশ্রুতি দেওয়ার তো অধিকারী আমি নই, কারণ একটা বিএসএফ ক্যাম্প খুলতে গেলে আপনারা জানেন জমি থেকে শুরু করে রাজ্য সরকারের পারমিশন অনেক কিছু প্রয়োজন হয়, তো রাজ্য সরকারের কাছ থেকে জমি নিতে হবে। আমি এই বিষয়ে মাননীয় গৃহমন্ত্রীর সাথে কথা বলবো। দেখুন, ধুলিয়ান শহরের মানুষের থেকে জাফরাবাদের গ্রামবাসী সবাই বলছেন বিএসএফ চলে গেলেই হামলার হুমকি দেওয়া হয়েছে। গ্রেফতার হওয়ার পরেও ওয়াক অফ আগ্রাসনে অভিযুক্ত এসে বলে গেছে ফিরবে তো বটেই, ফিরে এসে সকলকে খুন করবে। প্রশাসন কি বুঝতে পারছে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলামের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল। হামলাকারীদের মধ্যে তিনিও আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। প্রশাসন কি তাকে জিজ্ঞেস করছে কেন তিনি আগ্নেয়াস্ত্র হাতে রাস্তায় বেরিয়েছিলেন? হিংসা থামাতেও ধরে নিচ্ছি তিনি হিংসা থামাতে গেছিলেন। হিংসা থামাতেও তো ওই আগ্নেয়াস্ত্র হাতে নেওয়ার অধিকার ওই চেয়ারম্যানের নেই। শুধুমাত্র পুলিশ, আধা সেনা এরকম যারা আছে তাদের তো এই অধিকার রয়েছে। এবার লাইসেন্সড আগ্নেয়াস্ত্র হলেও তার তো ব্যবহার একমাত্র আত্মরক্ষার জন্য। কিন্তু সিসিটিভির ফুটেজে একবারও তো মনে হয়নি কোনোভাবে ওই চেয়ারম্যান হামলাকারীদের থেকে আত্মরক্ষা করছেন। অথচ আত্মরক্ষার কথা বলেই তো প্রশাসনের থেকে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন। অবশ্য এই লাইসেন্স নিয়ে বিরোধী দলনেতাও তো সওয়াল করছেন, তাই এটা নিয়েও প্রশ্ন ওঠা যায় তিনি সীমান্তবর্তী এলাকায় যারা সংখ্যালঘু তাদের মানে হিন্দুদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার বা দেওয়ার দাবি করছেন। আর উপদ্রুত অঞ্চলে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন? তিনিও অস্ত্রের কথা বলছেন, তবে আরেকটু উন্নত অস্ত্র, এমন অস্ত্র যেগুলো চট করে লাইসেন্স থাকলেও কেউ পাবেন না। সুকান্ত মজুমদার হাতে কালাশনিকভ তুলে নেওয়ার কথা বলছেন, AK-47। প্রশ্ন তো এখানেই, হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা সেটাই বা বলা হবে কেন এইভাবে? খুনিদের হাত থেকে নিরীহ মানুষগুলোকে বাঁচানোই যদি উদ্দেশ্য হয় তাহলে বাঁচান না, কিন্তু তার বদলে তাদের পাল্টা খুনি করে তোলা তো লক্ষ্য হতে পারে না, তাই না? হাতে হাতে অস্ত্র তুলে দেওয়া মানে তো শেষ পর্যন্ত সেটাই দাঁড়ায়। আর সেই অস্ত্র যখন একে অপরের দিকে তাক করা হবে তখন সেটার গায়ে, সেই গুলিগোলার গায়ে কিসের ঠিকানা লেখা থাকবে? কোনো সাধারণ মানুষের প্রাণের। প্রত্যেকের কাছে বন্দুক ছিল, সাধারণ মানুষরা বলছে পিস্তল নিয়েছিল, মাথায় পিস্তল ধরেছে। কোথা থেকে এত পিস্তল আসে? মানে মুখ্যমন্ত্রী জবাব দেবেন না? আপনি হোম মিনিস্টার, আপনার রাজ্যে এইভাবে বেআইনি পিস্তল ঘুরে বেড়াচ্ছে, কি করে রেখেছেন? তাতে এর আগামী দিনে বাড়ি ঘর গরু ছাগল বিক্রি করে AK-47 কিনতে হবে বাঁচার জন্য। মুখ্যমন্ত্রী যে অবস্থায় পৌঁছে দিচ্ছে, বিশেষ করে বহরমপুর, এই মুর্শিদাবাদ, মালদা, তাদেরকে বাঁচার জন্য তাদের পরে তো বাড়ি ঘর বিক্রি করে বন্দুক কিনে নিয়ে গাছের তলায় শুয়ে থাকতে হবে। সুকান্ত মজুমদার যা বলছেন, উত্তেজনা, প্ররোচনা, সবার আগে ওনার উচিত বিরোধী দলনেতার বক্তব্যটা শোনা মন দিয়ে। কারণ বিরোধী দলনেতা নিজে বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে লুটপাট করে চলে গেছে, অর্থাৎ সীমান্তের ওপার থেকে হামলাকারীরা এসে যে এখানে যারা ওয়াক অফ বিল নিয়ে ক্ষুব্ধ ছিলেন সেই প্ররোচনাটাও বিজেপির দেয়া। বিরোধী দলনেতা মুখ ফুটে সত্যি কথাটা বলে ফেলেছেন, তা এখন সুকান্ত মজুমদার বাংলাকে বদনাম করতে আসছেন কেন? দেখুন, কুণাল ঘোষ রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে আক্রমণ করতেই পারেন, তার সেই অধিকার রয়েছে। শুধু কুণাল ঘোষকে একটা সিদ্ধান্ত নিতে হবে, কারা হামলা চালিয়েছিল সেটা নিয়ে তিনি কি বক্তব্য রাখবেন। কারণ তিনি বিএসএফ তত্ত্ব সামনে এনেছেন, দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী বাংলাদেশি হামলাকারীদের কথা তো স্বীকার করেই নিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার রাজ্যবাসীর উদ্দেশ্যে যে 4 পাতার আবেদনপত্র প্রকাশ করেছেন তাতে তো তিনি যাবতীয় কিছুর জন্য বিজেপির পাশাপাশি RSSকে দোষারোপ করেছেন। সেখানে তো সীমান্ত পারের কারোর কথা নেই। অবশ্য RSS রাজ্যের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, এটা ওই মুখ্যমন্ত্রী খোলা চিঠিতে লেখা রয়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি সাম্প্রদায়িক দাঙ্গা কথাটা লিখেছেন এবং দাঙ্গার পেছনে যে দুর্বৃত্তরা রয়েছে তাদের দমন করার কথা লিখেছেন। বাংলাদেশি দুর্বৃত্তরা যদি দাঙ্গা করত তাহলে তো রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দমন করতে পারতেন না, তাই না?
সুতরাং ধরে নিচ্ছি পুলিশ মন্ত্রী যাদের দমন করার কথা বলছেন তারা রাজ্য পুলিশের নাগালের মধ্যেই রয়েছেন, তাদের এখতিয়ারের মধ্যে রয়েছেন। এবং সেক্ষেত্রে বিশ্বাস করুন, আপনারাও প্রচুর চেষ্টা করলেও মুখ্যমন্ত্রীর সাথে কুণাল ঘোষের বক্তব্যের কোনো মিল খুঁজে পাবেন না। মজা কি জানেন, যার সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মিল পাচ্ছি সেটা আবার বিশ্বাস হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় খোলা চিঠিতে আরএসএসকে দোষারোপ করেছিলেন, কাল ব্রিগেডে মোহাম্মদ সেলিমও আরএসএসকে দোষারোপ করেছেন। তবে হ্যাঁ, তার সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও দোষ দিয়েছেন। বিজেপি আরএসএস এর সাথে সবচেয়ে ভালো সখ্যতা এই পশ্চিমবাংলায় তো তৃণমূল কংগ্রেসেরই রয়েছে। ফলে আরএসএসকে বাড়তে দিয়েছেন এই পশ্চিমবাংলায়, তাদের লাঠি খেলা, তাদের স্কুল চালিয়ে তৃণমূল বাড়তে দিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়তে দিয়েছেন। আজকে খোলা চিঠি দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করলে তো হবে না। অপদার্থ মুখ্যমন্ত্রী আজ থেকে শুরু করে আজ অব্দি আর কি, সেদিন থেকে শুরু করে সবার ঘাড়ে দোষ দিয়ে দিয়েছে। খোলা চিঠিটাতে বিজেপি আরএসএস বজরং দলকে আক্রমণ করেছে। উনি আবার এই চিঠিটার মধ্য দিয়ে প্রমাণ করেছেন উনি সিমি, পিএফআই, আনসারুল বাংলার একজন প্রোটেক্টর। একই মুদ্রা দুটো পিঠ। বাংলার মুখ্যমন্ত্রী এতদিনে জ্ঞানের উদয় হয়েছে দেখে তো অবাক লাগছে। যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আরএসএস এর দয়ায়, শুনুন উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে যে আমি এর আগে কখনো আরএসএস কে বলিনি, তার মানে সার্টিফিকেট আগে জোগাড় করলেন। আরএসএস এই কাজটা চেয়েছিল ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাব এক তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে। আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে। দেখুন, এমনিতে তৃণমূল কংগ্রেস আর সিপিআইএম এর মধ্যে একটা মোটামুটি জ্যাঠতুতো টাইপের সম্পর্ক আছে, মানে জাতীয় স্তরে ইন্ডিয়া ঐক্যে দুদলই সামিল, কিন্তু এ রাজ্যে দুদলের সম্পর্কটা শরিকি। সম্পত্তির ভাগ বাটোয়ারায় যেরকম শরিকের মধ্যে একটা চাপা টেনশন থাকে না, একটা দূরত্ব থাকে, তেমনি ওই বাংলার তৃণমূলের সঙ্গে সিপিআইএমের একটা দূরত্ব আছে। আর সেই রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই এবং সেই দূরত্বের কারণেই বামেরা শিল্পায়নের প্রশ্নে তৃণমূলের সমালোচনা করে। অথচ তৃণমূল কি বলে? তাদের যুক্তি এক, তাদের সরকারের 14 বছরের শাসনকালে 8টা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আছে। 2, সেই সম্মেলনগুলোর থেকে লগ্নি প্রস্তাব এসছে 19 লক্ষ কোটি টাকার। 3, তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই লগ্নি হয়ে গেছে। এবং 4, এই বছরের সম্মেলন থেকে আরও 4,40,595 কোটি টাকার বিনিয়োগ এসছে। এবার এই 4-4টে যুক্তি চোখের সামনে সাজিয়ে দেওয়া হচ্ছে। মুশকিল কি জানেন, বামেরা সেটা কিছুতেই দেখতে পায় না। তাদের দৃষ্টিশক্তি কি খারাপ? নাহলে কেন তারা কিছুতেই এই শিল্পায়ন, উন্নয়ন কিচ্ছু দেখতে পায় না? দেখুন, আগে যা হওয়ার হয়েছে, কিন্তু এই যে আজ শালবনীতে এই যে জিনিসটা হলো, যে শিলান্যাসটা হলো, সেটাকে কি করে না দেখার ভান করবেন বিরোধীরা? 800 করে 2টি ইউনিট হবে, অর্থাৎ 1600 মেগাওয়াট হবে পাওয়ার উৎপাদন। এবং এটা হলে 23টি জেলার মানুষ they will get the power. Eastern India তে this type of project is never happened before. যারা বলে হচ্ছে না তাদের বলবো নিজে চোখে দেখুন। The industrial destination is Bengal. মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু তাদের দৃষ্টিশক্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এবং নিজে পরিষ্কার করে দিয়েছেন যে জিন্দালদের এই তাপবিদ্যুৎ কেন্দ্র কীভাবে বাংলার অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেবে, শিল্পেরও গোটা ম্যাপটাই নাকি বদলে যাবে। এবার এটা এখানে থামেননি মুখ্যমন্ত্রী, ব্যাখ্যা করেছেন তার ঝুলিতে আরও কী আছে আমার এই ছোট্ট ঝুলির মতো। সেই তালিকায় যে 6টা ইকোনমিক করিডোর থেকে শুরু করে দেউচাপাচামির কোল ব্লক আছে, বা পুরুলিয়ার রঘুনাথপুরের শিল্প তালুক থেকে শুরু করে তাজপুর বন্দর আছে, সেটা ঝুলিয়ে দেওয়ার পরেও আমি নিশ্চিত, জানেন তো, ওই বাম আর বিজেপি প্রশ্ন করবে এতই যদি হয়ে গেছে আর এতই যদি আছে, তাহলে রাস্তায় এই বেকাররা সব বসে রয়েছে কেন? কেন শিল্প মানচিত্রে বাংলাকে ব্যাকবেঞ্চার বলা হচ্ছে গোটা দেশের মধ্যে? আমরা ধরে নিচ্ছি সকলের চোখে সব কিছু ধরা পড়ে না, তাই বিরোধীরা ওই তৃণমূলের আমলের বিপুল শিল্প সম্ভাবনা দেখতে পাচ্ছে না। ঠিক যেভাবে ওই কুরুক্ষেত্রের ময়দানে মনে আছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অর্জুন ছাড়া আর কেউ দেখতে পায়নি, অনেকটা ঠিক সেরকম এই বাংলার শিল্পায়ন তৃণমূলের লোকজন ছাড়া তার মানে আর কারুর চোখে পড়ছে না। বরং বাকিদের নজর রাজ্যের কয়েকটা পুরনো ক্ষতয়ে লেগে আছে।
এবং যে ক্ষতগুলো তৃণমূলের কারণেই তৈরি হয়েছিল বলে তারা বিশ্বাস করে। প্রথম ক্ষত সিঙ্গুরে টাটাদের কারখানা না হওয়া। বামেরা তো বটেই, কদিন আগে শুভেন্দু অধিকারীও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্যই সিঙ্গুরে কারখানা হয়নি। বিজেপি ক্ষমতায় এলে টাটাদের হাতে পায়ে ধরে যে তারা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবেন সে কথাও তো বলতে হয়েছে বিরোধী দল নেতাকে। দ্বিতীয় ক্ষত নন্দীগ্রামে সালেমদের কেমিক্যাল হাব না হওয়া। সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনা নিয়ে শুভেন্দু অধিকারী যতটা সরব, নন্দীগ্রাম নিয়ে ততটা নন। বরং নন্দীগ্রামে নতুন রাম মন্দির নির্মাণে শুভেন্দুবাবুর মনোযোগ অনেক বেশি। তা সত্ত্বেও নন্দীগ্রামে শিল্প না হওয়ার কারণে তৃণমূলের বিরুদ্ধে শিল্প বিরোধী তকমা সেটে দেওয়ার সুযোগ পেয়েছেন বলেই তো বিরোধীদের মনে হচ্ছে। তৃতীয় ক্ষত সেটা তো ওই শালবনীতেই তৈরি হয়েছিল 2008 সালে। 2008 সালের 2রা নভেম্বর শালবনীতে জিন্দালদের স্টিল প্ল্যান্টের শিলান্যাস হয়েছিল, মনে আছে? ফেরার পথে অল্পের জন্য বেঁচে যান তৎকালীন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে একটা ক্যালভার্টের কাছে বিস্ফোরণ ঘটে। তদন্তে জানা গেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর যাত্রাপথে বিস্ফোরক রেখেছিল মাওবাদীরা। আজই শুভ দিনে, মানে যেদিন এই জিন্দালদের তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস হলো, যেদিন এই মানে শুভ দিনে যেটা বারবার মনে আসছে কি জানেন তো, এই জায়গাটাতে, শালবনীটাতে, এটা একটা অদ্ভুত জায়গা। এখানে প্রায় বিভিন্ন শিল্প হওয়ার কথা হয়, কিন্তু কোনটা ফাইনালি হয় সেটা নিয়ে আবার লোকের মধ্যে একটা বিরাট কী হয় ভাব থেকে যায়। একটা অদ্ভুত জায়গা, তাই না? কিন্তু সেই যাই হোক, এইগুলো আলাদা প্রশ্ন। এই সমস্ত ক্ষতগুলো খুঁচিয়ে ঘা করার কথাটা মুশকিল হচ্ছে কি জানেন তো, এই বিরোধীরা না আবার এইরকম একটা ভালো দিনে ভেবে বসে। মমতা ব্যানার্জি তার জীবনে বহু হাজার শিলান্যাস করেছেন, কিন্তু সেখানে ফ্যাক্টরি ক জায়গায় হয়েছে, উৎপাদন ক জায়গায় হয়েছে, তার একটা রিপোর্ট উনি দেন। এই যে 14 বছর ধরে ইনি বেঙ্গল সামিট করেন এখানে, আমরা তো বোর, একই লোক একই ভাষণ, কি লাভ হয়েছে? পুরানা কবেকার শিলান্যাস, শুনতে 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 আমার কান পচে গেছে শিলান্যাস আর শালবনী। বলছে 2,15,000 লোককে এমএসএমইতে কাজ দিয়েছে পশ্চিম মেদিনীপুরে। এরা চিটিংবাজ, এরা মিথ্যাবাদী চিটিংবাজ মুখ্যমন্ত্রী। বলছে আবার আজকে বলেছে অনেকদিন চেপেছিল, তাজপুরে নাকি পোর্ট হচ্ছে। তা আপনি তো দীঘা যাবেন, 4 দিন থাকবেন, তাজপুরের পোর্টটা একবার দেখে আসবেন কেমন কাজ চলছে। I told them to set up a skill training center here. From state government, will allow you, will give you all help so that GSW people can be trained itself, local boys, girls and others from this sector also. ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টও হচ্ছে, যে এখানে অনেক লোক তারা চাকরি পাবেন, অনেক কাজ হবে, অনেক ডেভেলপমেন্ট বাড়বে। I'm sure that not only for the district of Midnapur but for the whole state of West Bengal in the days to come you will see such projects.